আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজ আমি আলোচনা করব। এই পর্বে থাকছে অনুশীলনী 2.1 এর সমস্যা 1 থেকে 8 নম্বর পর্যন্ত সমাধান। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম প্রশ্নে আছে যে একটা পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো এখানে পাইকারি বিক্রেতা হচ্ছে 20%, আবার খুচরা বিক্রেতা 20% লাভে জিনিসটা বিক্রি করে যেই মূল্যে বিক্রি করে, অর্থাৎ খুচরা মূল্য, সেই মূল্যটা এখানে 576 টাকা দেয়া আছে। আমাদের প্রথমে পাইকারি বিক্রেতা কত দামে কিনেছিল সেটা বের করতে বলেছে। তো আমরা যদি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য x টাকা ধরে নিই, পাইকারি বিক্রেতা হচ্ছে 20% লাভ করে বিক্রি করেছে। তো 20% লাভে এটার বিক্রয় মূল্য কত হবে সেটা বের করি। x টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, আর তার লাভের পরিমাণ হচ্ছে x এর 20%। লাভ হোক বা ক্ষতি হোক, সেটা সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তো এই ক্ষেত্রে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে x, তার 20% হচ্ছে তার লাভের অংশ, আর লাভটুকু যদি ক্রয় মূল্যের সাথে যোগ করা হয়, তাহলে তার বিক্রয় মূল্যটা পাওয়া যাবে। তো x এর 20% মানে হচ্ছে 20%, এটা পার্সেন্টকে ভেঙে আমরা নিচে একটা 100 লিখতে পারি। এটা কেটে 20 আর 100 যদি কাটি, 20 দিয়েই কাটা যায়, তবে একটা করে শূন্য কেটে তারপরে 2 দিয়ে কাটতে পারি। 5 দুগুণা 10, নিচে 5 হয়, ওপরে 1, তার মানে x/5। তারপর এই যে সামনের x এর সাথে যদি এটা যোগ করি, লসাগু হবে 5। x এর নিচে কিছু নাই, মানে 1 দিয়ে 5কে ভাগ করে 5, তার সাথে উপরে লব অর্থাৎ x গুণ করে 5x, মাঝখানে প্লাস 5 ভাগ করে 1, তার সাথে উপরে x গুণ করে x, তাহলে 5x আর x যোগ করে হয় 6x, আর নিচে হলো 5। তো এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা যেই দামে বিক্রি করে, খুচরা বিক্রেতা তার কাছ থেকে কিনে, অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে এই দামটাই, এই টাকাটাই, 6x/5। খুচরা বিক্রেতা এই দামে কেনার পর সে আবার 20% লাভে বিক্রি করে। তো তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে কত? আমরা লিখলাম যে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে এটা, তার সাথে তার লাভের অংশটুকু যোগ করলে তার বিক্রয় মূল্য পাওয়া যাবে। তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তার উপর 20%, এটা হচ্ছে তার লাভের পরিমাণ। তো লাভের পরিমাণ ক্রয় মূল্যের সাথে যোগ করে হবে হচ্ছে বিক্রয় মূল্য। তো এটা আবার সেই একই রকম হিসাব, 20% মানে হচ্ছে 20/100। এটা কেটে ওপর নিচে যদি কেটে দেই, তাহলে নিচে একটা 5 হবে, 5 আর নিচের 5 গুণ করে 5×5 = 25, আর উপরে হয় 6x/25। এরপর লসাগু নিয়ে যদি যোগ করি, এখানে 5 25-এর মধ্যে 5 বার যায়, তার সাথে উপরের 6x গুণ করে 30x, প্লাস এখানে 25 ভাগ করে 1, 1-এর সাথে 6x গুণ করে 6xই হয়। তাহলে এখানে স্বদেশ পদ 30x আর 6x যোগ করে হয় 36x, আর নিচে হলো 25। এটা বের করলাম আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য মানেই হচ্ছে খুচরা বিক্রয় মূল্য, অর্থাৎ যেই দামে আমরা দোকান থেকে সাধারণত জিনিসপত্র কিনি, সেটাই হচ্ছে খুচরা বিক্রয় মূল্য। তো এই মূল্যটাই প্রশ্নে দেয়া আছে, সেটা হলো 576 টাকা। তো তাহলে এই 36x/25 সেটা 576-এর সমান হওয়ার কথা প্রশ্ন মতে। তো আমরা লিখলাম 36x/25 = 576। x এর মান এখান থেকে বের করব। এখানে 36/25, এটা x এর সাথে গুণ অবস্থায় আছে, সেটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা ভাগ হবে, গুণ চিহ্ন দিলে সেটা উল্টে যাবে, 25 ওপরে আর 36 হলো নিচে। এখন এই অংশটুকু যদি ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করি, 36 576-এর মধ্যে 16 বার যায়, 16 আর 25 গুণ করে 400। ক্যালকুলেটর ব্যবহার যেহেতু ক্লাস 8-এ করতে পারো, হিসাব এই সমস্ত হিসাব একবারই তোমরা হিসাব করে দেখাতে পারো, তো সেটা কাটাকাটি না করাই ভালো। তো তাহলে x এর মান পাচ্ছি হলো 400, অর্থাৎ x আমরা ধরেছিলাম পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তো তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে এই 400 টাকা। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? দোকানদার কিছু ডাল বিক্রি করেছে হলো 2375 টাকায়, আর তার ফলে তার 5% ক্ষতি হয়ে গেছে।
এখন প্রশ্ন হচ্ছে যে ওই ডালটা কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। এখন 5% ক্ষতি করে সে 2375 টাকায় বিক্রি করেছে। তাহলে এই ক্ষেত্রে তার ক্রয় মূল্য কত ছিল সেটা আমরা প্রথমে বের করব। এরপর সেই ক্রয় মূল্য সাথে এই 6% লাভে সেই ক্রয় মূল্য বিবেচনায় নিয়ে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করব। তাহলে এখানে 5% যেহেতু ক্ষতির কথা বলা হয়েছে, 5% মানে হচ্ছে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তো সেই ক্ষেত্রে 5 টাকা ক্ষতি হয়। তো আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরে নিয়ে হিসাব করি। ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে ক্ষতি যেহেতু, তাহলে বিয়োগ 100 থেকে 5 বিয়োগ করলে 95 হয়। তো ক্রয় মূল্য 100 হলে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য হয় 95। আমরা এখান থেকে ক্রয় মূল্য বের করব ঐকিক নিয়মের মাধ্যমে। তো যেটা বের করতে হয় ঐকিক নিয়মে সেটাকে ডান পাশে রাখতে হয়। তো তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে সেই ক্ষেত্রে 100 টাকা। এরকম একটা লাইন এখানে লিখে নিলাম যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য ভাগ কম 100কে এই 95 দিয়ে ভাগ, আর বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে হলো 2375। সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হবে এই 2375টা উপরে গুণ হয়ে যাবে। তারপর এই অংশটুকু 95 দিয়ে এই যে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 25 বার যায়, 25 100 গুণ করে 2500 হয়। তাহলে এটা পেলাম হচ্ছে ক্রয় মূল্য। এখন আমাদের বের করতে বলেছে যে কত দামে বিক্রি করলে সেটা 6% লাভ হতো। তো তাহলে সেই বিক্রয় মূল্যটা বের করতে গেলে যেহেতু আমরা ক্রয় মূল্য বের পেয়ে গেছি, তার সাথে 6% লাভ যদি যুক্ত করি তাহলেই সেই বিক্রয় মূল্যটা পাওয়া যাবে। তো 6% লাভে বিক্রয় মূল্য, ইচ্ছা করলে এটা ঐকিক নিয়মে করা যায়, তার থেকে এটা ছোট পদ্ধতি। 6% লাভটা শুধু এখানে যুক্ত করে দিব ক্রয় মূল্যের সাথে। 6% লাভে বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য, তার সাথে লাভের পরিমাণটা যোগ 2500 এর 6%। লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তো ক্রয় মূল্য 2500, তার 6% এটা হচ্ছে লাভের পরিমাণ। লাভের পরিমাণ ক্রয় মূল্যের সাথে যোগ করে আমরা পাবো বিক্রয় মূল্য। 6% মানে 6/100। 100 এর 2টা শূন্য এখানে কেটে দিতে পারি, তাহলে 25 থাকবে। 25 আর 6 গুণ করলে হবে 150, তার সাথে এই 2500 যোগ করলে হয় 2650। তো তাহলে এটাই হচ্ছে সেই বিক্রয় মূল্য, যে এই দামে যদি বিক্রি করা হতো তাহলে তার 6% লাভ হতো। তো শেষে আমরা একটা ফিনিশিং লাইন লিখে দিলাম যে অর্থাৎ 2650 টাকা বিক্রি করলে তার 6% লাভ হতো। এরপর দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এখানে যে কলা ক্রয় করার কথা বলা হয়েছে 2 রকম দরে। দর মানে হচ্ছে যে প্রতি 10টার মূল্য এখানে দর হিসাবে বোঝানো হয়েছে। প্রতি 10টার যে মূল্য সেটা হলো একটা হিসাব দেওয়া আছে এখানে 30 টাকায় 10টা, আর আরেকটা হলো 15টি, অর্থাৎ 30 টাকায় 15টি। তো 2 রকম দরে 2 রকম রেটে এখানে কলা কেনা হয়েছে, সমান সংখ্যক কলা, অর্থাৎ 30 টাকায় 10টা দরে যতগুলো কেনা হয়েছে 15টি দরেও ততগুলোই কেনা হয়েছে। কেনার পরে কতগুলো কেনা হয়েছে মোট সেটা এখানে বলা হয়নি। কেনার পরে এই সবগুলো কলা 30 টাকায় 12টা দরে বিক্রি করা হয়েছে। তো তার ফলে কত লাভ বা কত ক্ষতি হয় সেটার শতকরা হিসাব বের করতে বলেছে। তা আমরা এখানে যেহেতু কলার সংখ্যা জানি না, আমরা এখানে মানে একক হিসাব করব, মানে একক কলার হিসাব করব। 10টা কলার ক্রয় মূল্য আছে হলো 30 টাকা, তাহলে একটা কলার ক্রয় মূল্য কত হয়? ভাগ হবে 30কে 10 দিয়ে ভাগ করলে 3 টাকা। প্রত্যেকটা কলা 3 টাকা হিসাবে দাম পড়ে এই প্রথম যে অংশ হিসাব আছে সেখান থেকে। আবার দ্বিতীয় যেই রেটটা দেওয়া আছে 15টা কলা কেনা হয়েছে 30 টাকায়, তো সেখান থেকে পাই একটা কলার ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে 2 রকম যে কলা মানে রেটে যে কলা কেনা হয়েছে সেগুলো যেহেতু সমান সংখ্যক কলা কেনা হয়েছে, তো এটার গড় হিসাব যদি আমরা করি 1 আর 1, 2টা কলার ক্রয় মূল্য হচ্ছে 3 আর 2 5। লিখেছি আমরা যে সুতরাং 1 যোগ 1 অর্থাৎ 2টা কলার ক্রয় মূল্য এই 3 আর 2 5 টাকা। তো এখান থেকে আমরা গড় হিসাব বের করতে পারি, যেহেতু এর মধ্যে সমান সংখ্যক মানে 2 রেটেরই সমান সংখ্যক কলা আছে, সেই জন্য এখানে গড় হিসাব করলে সেটা মানে 2 রেটের ক্ষেত্রে 2 রেটের মোট কলার গড় হিসাবটা পেয়ে যাব। তো গড়ে একটা কলার ক্রয় মূল্য সেই ক্ষেত্রে হচ্ছে 5কে এই 2 দিয়ে ভাগ, 2 দিয়ে 5কে ভাগ করলে 2.5 বা 2.5 টাকা হয়। তো এটা হলো যে একটা কলার গড় ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্যের কথায় আসি।
12টা কলার বিক্রয় মূল্য প্রশ্নে বলা হয়েছে যে 30 টাকা। তো তাহলে একটা কলার বিক্রয় মূল্য হবে 30কে এই 12 দিয়ে ভাগ। তো এটার ভাগফলও 2.5 টাকা হয়। একটা কলা গড়ে কেনা হয়েছে হলো 2.5 টাকায়, আবার সেটা বিক্রিও করা হচ্ছে 2.5 টাকায়। তো তাহলে তো লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না। ক্রয় মূল্য যদি বেশি হতো তো সেই ক্ষেত্রে ক্ষতি হতো, আবার বিক্রয় মূল্য যদি বেশি হতো তো সেই ক্ষেত্রে লাভ হতো, কিন্তু এখানে দুইটা সমান। তো দেখা যাচ্ছে প্রতিটি কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। তো তার মানে এখানে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। যেহেতু লাভ বা ক্ষতি কোনোটাই হচ্ছে না এই ক্ষেত্রে, তো এখানে শতকরারও কোনো প্রশ্ন ওঠে না। তো এটাই হচ্ছে উত্তর, যে আমাদের এখানে উত্তরে এই কথাটাই লিখে দিতে হবে যে লাভ বা ক্ষতি কোনোটিই হবে না। 4 নম্বর প্রশ্নে আছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? বার্ষিক শতকরা মুনাফার হার অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা, সেটা হলো 10.50 টাকা। তো আমরা এখানে একটা সূত্র ব্যবহার করব, মুনাফার সরল মুনাফার সূত্র, I=PNR। সরল মুনাফাটা কি জিনিস? যে মনে করো যে ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি জমা রেখেছো, ব্যাংক যদি ওই টাকার উপর প্রতি বছর একটা টাকা তোমাকে মুনাফা দেয়, নির্দিষ্ট হারে একটা টাকা মুনাফা দেয়, তো সেই মুনাফার হিসাবটা আলাদা। প্রতি বছর সেই একই পরিমাণ মুনাফা যদি পাও, তো সেটাই হচ্ছে সরল মুনাফা। মানে 100 টাকা যদি জমা রাখো, যদি তোমাকে 5 টাকা মুনাফা দেয় বছরে, তাহলে প্রতি বছর ওই 5 টাকা করেই মুনাফা পাচ্ছ, সেটাই হচ্ছে সরল মুনাফা। আবার আরেক ধরনের মুনাফা আছে, সেটার কথায় আমরা পরে আসবো। তো একটু আগের থেকে বলে রাখি দুইটার পার্থক্যটা বোঝার জন্য, যে ধরো যে প্রথম বছর পর 5 টাকা তুমি মুনাফা পেলে, 100 এর সাথে সেই 5 টাকা যুক্ত হয়ে 105 টাকা হলো তোমার মুনাফা আসল, এটাকে চক্রবৃদ্ধি মূল বলি। তো এর পরবর্তী বছরে আবার 105 টাকা হচ্ছে তোমার মূলধন হিসেবে কাজ করবে। তো তাহলে তো দ্বিতীয় বছরে তোমার মুনাফাটাও আগের যে 5 টাকা ছিল তার থেকে একটু বেশি হবে। তো এরপর আবার সেই মুনাফা আবার তোমার 105-এর সাথে যুক্ত হয়ে তোমার মুনাফা এভাবে বাড়তে থাকবে, মূলধন মুনাফা দুটোই বাড়তে থাকবে। তো এটা হচ্ছে এইভাবে করে যে মুনাফাটা পাওয়া যায় সেটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তো সেই অংশ সেটা আমরা 2.2-এ গিয়ে পাবো। এখানে আমাদের সরল মুনাফার কথাবার্তা। সরল মুনাফা, এটাকে ইন্টারেস্ট, আই দিয়ে প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে PNR। পি হলো প্রিন্সিপাল বা আসল মূলধন, এন সময়, আর আর হচ্ছে মুনাফার হার। তো এখানে মুনাফার হার প্রশ্নে দেয়া আছে 10.50। এখানে প্রশ্নে বলা হয়েছে যে বার্ষিক শতকরা মুনাফার হার। শতকরা মুনাফার হার সবসময় এটা শতকরা থাকে, আমরা এখানে পার্সেন্ট চিহ্ন দিয়েছি। তো পার্সেন্ট চিহ্ন মানে হচ্ছে নিচে 100। আসল বা মূলধন, সেটা এই ক্ষেত্রে যে 2000 টাকা কথা বলা হয়েছে সেটা হচ্ছে আসল, সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করলাম। আর সময় এন দিয়ে প্রকাশ করা হয়, সেটার মান এখানে দেয়া আছে 5 বছর। তো আমরা মুনাফার সূত্র লিখলাম, I=PNR, মান বসিয়ে তারপর যদি হিসাব করি, এখানে নিচের 100-র সাথে এখানকার দুইটা শূন্য কেটে দিতে পারি, 20, 5 আর 10.50 গুণ করে আমরা পাবো হচ্ছে 1050 টাকা। তো তাহলেই এটাই হচ্ছে নির্ণেয় মুনাফা। 5 নম্বর প্রশ্নে আছে যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? বার্ষিক শতকরা মুনাফা অর্থাৎ মুনাফার হার, মনে করো যে আগে ছিল 10 টাকা, সেখান থেকে কমে 8 টাকা হয়েছে, তার মানে 2% কমে গেছে। অর্থাৎ 100 টাকায় আগে যেখানে 10 টাকা লাভ পাওয়া যেত, এখন সেখানে 8 টাকা পাওয়া যায়, তাহলে 2 টাকা কম পাওয়া যাচ্ছে। তো তাহলে এটা আমরা ওই নিয়মে হিসাব করবো। এখানে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। ইচ্ছা করলে এটা ওই যে সরল মুনাফার সূত্র আছে, I=PNR, সেই সূত্র ব্যবহার করে করতে পারি। এক্ষেত্রে মুনাফার হার যে যতটুকু কমে যায় 2% কমে, সেই আর এর মানটা 2% নিয়ে হিসাব করতে পারি। তো এখানে যেহেতু আরটা আসলে মানে 2%টা আসলে মুনাফার হার না, এটা হচ্ছে মুনাফার হারের কতটুকু কমে যাচ্ছে সেই জিনিসটা। তো সেই কারণে এটা ওই সূত্র ব্যবহার না করে আমার মতে এটা যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলেই ভালো হয়। এখানে 3000 টাকার 3 বছরের মুনাফা কতটুকু কমে সেটা হলো বের করতে হবে। তো মুনাফার হার কমে 10 থেকে 8% বাদ দিলে 2% হয়, অর্থাৎ 100 টাকার মুনাফা 1 বছরে 2 টাকা কমে যায়। সেই কথা লিখেছি আমরা, 100 টাকার মুনাফা 1 বছরে কমে হচ্ছে 2 টাকা। তাহলে 1 টাকার মুনাফা 1 বছরে কমবে, এখানে 100 এর জায়গাতে 1 হয়েছে, মূলধন কমে গেছে, তাহলে এখানে মুনাফাও কমে যাবে। 2 এর সাথে 100টা ভাগ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে 3000 টাকার মুনাফা 3 বছরে কতটুকু কমবে। তো 3000, 3 এখানে 1 এর সাথে তুলনা করো, সবগুলো এগুলো বৃদ্ধি পেয়েছে।
1 টাকার জায়গাতে 3000, তো তাহলে মুনাফার কমার পরিমাণটাও কম বাড়বে। আবার 1 বছরের জায়গাতে 3 বছর, তো তাহলে আরও বাড়বে সেই কমার পরিমাণটা। তো তার মানে 3000 আর 3 সবই এখানে গুণ। তারপর এটা হিসাব করি, এখানে 2টা শূন্য নিচের ওপর থেকে যদি 2টা শূন্য কেটে দেওয়া হয়, এখানে 30, 3 আর 2 গুণ করে পাবো 180 টাকা। অর্থাৎ 3000 টাকার 3 বছরের মুনাফা 180 টাকা কম হবে। 6 নম্বর বলা হয়েছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ মুনাফার হার বের করতে বলা হয়েছে। এক্ষেত্রে এখানে 13,000 টাকা এটা হচ্ছে আসল, 5 বছর সময় দেয়া আছে। আর হচ্ছে মুনাফা আর আসল মিলে যেই টাকাটা হবে মুনাফা আসল, সেটা 18,850 টাকা, এই মানটা দেয়া আছে। এখানে আসল পি দিয়ে প্রকাশ করি, সেটার মান প্রশ্নে দেয়া আছে। সময় n 5 বছর, সেটাও বলা হয়েছে। আর হচ্ছে মুনাফা আসল, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, সেটার মান দেয়া আছে। মুনাফা আসল মানে মুনাফা আর আসলের যোগফল। তো আমরা আসল জানি হচ্ছে 13,000 টাকা, এখান থেকে যদি আসলটা বিয়োগ করি তাহলে মুনাফা পাবো। মুনাফা আই দিয়ে প্রকাশ করা হয়, আই ইজ ইকুয়াল টু এখানে এ মাইনাস পি। মুনাফা আসল থেকে পি অর্থাৎ মূলধন বাদ দিলে আমরা পাই 5,850 টাকা। এই হচ্ছে মুনাফা। তো আমাদের এখানে মুনাফার হার অর্থাৎ আর এর মান বের করতে হবে। আমরা যে সূত্রটা জানি আই ইজ ইকুয়াল টু পিএনআর, সেখান থেকেই হিসাব করব। এখান থেকে যদি আমরা আর এর মান বের করতে চাই, পিএন এখানে গুণ অবস্থায় আছে, সেটা অন্য পাশে গেলে আই এর সাথে ভাগ হয়ে যাবে। তো আর এর মান যেহেতু বের করবো, আরটাকে এই পাশে লেখা হয়েছে, আর আই বাই পিএন সেটা ডান পাশে লিখলাম। মান বসাই, আই এর মান হচ্ছে 5,850, নিচে পি আর এন এর মান। আর এর মান সবসময় শতকরা হিসাবে বের করতে হয়, তো সেই কারণে শতকরা আনার জন্য, শতকরা চিহ্ন আনার জন্য এখানে একটা 100 গুণ করা হয়েছে অতিরিক্ত, আর তারপর শতকরা চিহ্ন দেয়া হলো। তো এই শতকরা চিহ্নটা আনার জন্য এখানে অতিরিক্ত এই 100টা গুণ করা হয়েছে, কারণ শতকরা মানে হচ্ছে নিচে 100, তো নিচের 100 আর এই 100 কাটা যায়, তাহলে সেটা সমান হয়ে যায়। তো এই 100টা এই অংশের সাথে আমরা হিসাব করব আর পার্সেন্ট চিহ্নটা রেখে দিব। তো এতটুকু এই সংখ্যাগুলো হিসাব করে আমরা পাই হচ্ছে এখানে 9%। তার মানে বার্ষিক শতকরা মুনাফা ছিল 9 টাকা। যখন এখানে আমরা শতকরা কথায় লিখবো তখন আর এখানে 9% চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, তখন আমরা একক লিখবো টাকা। আর যদি এখানে শতকরা না লিখি, শুধু মুনাফার হার যদি লিখি, তখন 9% এভাবে লিখব। 7 নম্বর প্রশ্নে আছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। দেখতে পাচ্ছ এখানেও মুনাফার হার বের করতে বলা হয়েছে, শুধু সময় দেয়া আছে 8 বছর, আর বলা হয়েছে যে মুনাফা আসলে দ্বিগুণ হবে, মানে আসল যা মুনাফা আসলে সেটা ডাবল হয়ে যাবে। কিন্তু এখানে আসল কত, মুনাফা কত, এগুলো কিছু দেয়া নেই। তো আমরা যদি আসল, যেটাকে পি দিয়ে প্রকাশ করা হয়, সেটার মান যদি এক্স ধরে নিই, সময় এখানে দেয়া আছে 8 বছর, তাহলে মুনাফা আসল এ দিয়ে প্রকাশ করা হয়, সেটা হয়ে যাবে হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ এক্স এর দ্বিগুণ, আসলের দ্বিগুণ 2x। তো 2x যদি মুনাফা আসল হয়, আর আসল হচ্ছে x টাকা, তো মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা মুনাফা পাই। মুনাফা i ইজ ইকুয়াল টু 2x থেকে x মাইনাস করলে x, অর্থাৎ x টাকার মুনাফা x টাকা হচ্ছে 8 বছর সময়। তো এই ক্ষেত্রে মুনাফার হার কত সেটা আমাদের বের করতে বলেছে। তো সেই সূত্র আবার i ইজ ইকুয়াল টু পিএনআর, এখান থেকে মুনাফার হার বের করব, আর এর মান r ইজ ইকুয়াল টু i বাই পিএন। মান বসানো হলো i x, পিও x, n হচ্ছে 8। তারপর এটা শতকরায় প্রকাশ করার জন্য 100 গুণ করে শতকরা চিহ্ন দেওয়া হলো। এখন এই এক্স এক্স ওপর থেকে নিচ থেকে কাটা, 8 দিয়ে 100কে যদি আমরা ভাগ করি তাহলে 12.5 পাবো, তার সাথে এই পার্সেন্ট। তার মানে 12.5% এই হারে 8 বছরে কোনো একটা আসল মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে। বার্ষিক শতকরার মুনাফার হার তাহলে 12.5 টাকা। এই পর্বের শেষ প্রশ্নটা 8 নম্বর, বলা হয়েছে যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তো এখানে অঙ্কের 2টা অংশ আছে। প্রথম অংশে বলা হয়েছে যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। তো যেই হার, কোন হার, সেই হারটা আমরা প্রথমে বের করি, এরপর পরের অংশে কি বলা হয়েছে সেটা আমরা আবার পরে দেখছি। তো এখানে 6,500 টাকা হচ্ছে আসল, 4 বছর সময় দেয়া আছে, মুনাফা আসল দেয়া আছে। তো মুনাফা আসল থেকে আমরা আসল বিয়োগ করলে মুনাফা পাবো, এখান থেকে আমরা মুনাফার হারটা বের করে নিব। আসল প্রথম অংশে হচ্ছে আসল পি ইজ ইকুয়াল টু 6,500 টাকা, সময় এন ইজ ইকুয়াল টু 4 বছর, মুনাফা আসল এ দিয়ে প্রকাশ করা হয়, সেটার মান 8,840 টাকা দেয়া আছে। আর এখান থেকে আমরা যদি আসলটা বিয়োগ করি তাহলে মুনাফা পাবো, মুনাফাকে আই দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 2340।
তো আই ইজ ইকুয়াল টু পি এন আর সূত্র জানি, এখান থেকে আর ইজ ইকুয়াল টু পি এন, আই এর সাথে গিয়ে ভাগ আই বাই পি এন, আই পি এন মান বসানো হলো, শতকরা প্রকাশের জন্য 100% গুণ করা হলো। এই 100টা এর সাথে হিসাব করে আমরা পাই 9 আর তার সাথে হলো পার্সেন্ট। তো তার মানে ওই যে প্রশ্নে বলা হয়েছিল যে মুনাফার হার, তো সেই মুনাফার হারটা হচ্ছে 9%। এখন তাহলে প্রশ্নটা দাঁড়ালো যে ওই একই হার অর্থাৎ এই 9% মুনাফার হারে কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তো তাহলে মুনাফার হার এখন আমরা জানি, সময় হচ্ছে 4 বছর, মুনাফা আসল জানি, বের করতে হবে কত টাকা, অর্থাৎ এখানে আসল বের করতে বলা হয়েছে দ্বিতীয় অংশে। তো এখানে মুনাফার হার আমরা প্রথম অংশে যেটা বের করলাম 9%, অর্থাৎ 9/100, সময় হচ্ছে 4 বছর, মুনাফা আসল এ 10,200, পি এর মান অর্থাৎ আসল বের করতে হবে। এখন আমরা মুনাফা আসল অর্থাৎ এ মানে হচ্ছে মুনাফা আর আসলের সমষ্টি যোগফল, আসল হলো পি আর মুনাফা হলো আই। আবার আই এর সূত্র আমরা জানি পি এন আর। এইখান থেকে আর এখান থেকে যদি আমরা পি কমন নিই, পি থেকে পি কমন নিলে 1 থাকে 1, প্লাস এখান থেকে পি কমন নিলে এন আর। তাহলে এই পি এর মান আমাদের বের করতে হবে। পিটাকে যদি আমরা এই সাইডে রাখি 1 প্লাস এন আর, সেটা এখানে গুণ অবস্থায় আছে, সেটা ওই পাশে গিয়ে এ এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা পি ইজ ইকুয়াল টু পাই এ বাই 1 প্লাস এন আর। এর মান হচ্ছে 10,200, তারপরে নিচে 1 প্লাস এন হচ্ছে 4 আর আর হলো 9/100। এই অংশটুকু যদি আমরা হিসাব করে ছোট করে নিই, 4 নং 36, 100 দিয়ে ভাগ করলে 0.36 হবে, তার সাথে নিচের 1 যোগ অবস্থায় আছে, যোগ করলে 1.36, আর সেটা যদি এই 10,200 এর সাথে ভাগ করে দেওয়া হয় তাহলে পি এর মান পেয়ে যাব 7,500 টাকা। অর্থাৎ ওই যে প্রশ্নে বলা হয়েছিল যে কত টাকা, তো সেই কত টাকা অর্থাৎ আসলটা হচ্ছে 7,500 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বটা এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।